কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলা কৃষি। কৃষক ভাইয়েরা, আজ আমাদের অনুষ্ঠানে দেখবেন ড্রাম সিডারের মাধ্যমে ধানের বীজ বপন নিয়ে মাঠ প্রতিবেদন। সেই সঙ্গে থাকবে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং অনুষ্ঠানের শেষ ভাগে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। প্লাস্টিকের তৈরি 6টি ড্রাম একটি লোহার দণ্ডে পরপর সাজানো থাকে, যার দৈর্ঘ্য মোটামুটি 2 মিটার। লোহার দণ্ডের দুই প্রান্তে প্লাস্টিকের তৈরি 2টি চাকা এবং যন্ত্রটি টানার জন্য একটি হাতল যুক্ত থাকে। প্রতিটি ড্রামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং ব্যাস 55 সেন্টিমিটার, যার দুই প্রান্তে 20 সেন্টিমিটার দূরত্বে 2 সারি ছিদ্র আছে। প্রয়োজনে রাবারের তৈরি বেল্টের সাহায্যে যে কোনো এক সারি ছিদ্র বন্ধ রাখা যায়। যন্ত্রটি হালকা বলে সহজেই বহন করা যায়। একজন লোক ঘন্টায় অন্তত 1 বিঘা জমিতে বীজ বপন করতে পারে। বীজ বপনের আগে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে কাদা করে নিতে হবে, যাতে আবর্জনা ও আগাছা পচে যায়, এবং লক্ষ্য রাখতে হবে যেন জমি খুব বেশি গভীর চাষ না হয়। তাহলে ড্রাম সিডারের চাকা বেশি দেবে গিয়ে ড্রামের ছিদ্রে কাদা লেগে গিয়ে ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। ভালো বীজ 24 ঘন্টা পানিতে ভিজিয়ে 2 থেকে 4 দিন জাকা দিয়ে বীজগুলোকে ভালোভাবে অঙ্কুরিত করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, অঙ্কুর খুব ছোট হলে অতিরিক্ত বীজ পড়ে যাবে, আবার অঙ্কুর বেশি লম্বা হলে ড্রামের ছিদ্র দিয়ে পড়বে না। ড্রাম সিডারের ড্রামের গায়ের ঘন ছিদ্রগুলোকে যে কোনো এক সারি ছিদ্র বেল্ট দিয়ে ঢেকে দিয়ে ড্রামের মুখ খুলে তাতে অঙ্কুরিত বীজ এমনভাবে ঢালতে হবে যেন ড্রামের 1/3 খালি থাকে। লক্ষ্য রাখতে হবে যে ড্রাম ঘোরার সময় বীজগুলো যেন ড্রামের ভিতর ওলটপালট হতে পারে। এবার ড্রামের মুখ আটকে দিতে হবে। ড্রাম সিডারকে জমিতে নামিয়ে জমির যে কোনো এক পাশ থেকে ধীরে ও সোজাভাবে টানতে হবে। বোনার সময় হাতলের সাথে 2-3 ফুট লম্বা চিকন একখণ্ড কলা গাছ বেঁধে নিলে জমিতে পায়ের দাগ বা গর্ত মুছে যাবে। এতে বীজের অপচয় রোধ হবে। বীজতলা তৈরি, চারা উঠানো এবং রোপণ করতে হয় না বলে সময় বাঁচে, শ্রমিক কম লাগে, ফলে উৎপাদন খরচ কমে যায়। ড্রাম সিডার দিয়ে সরাসরি বপন করলে গাছ সতেজভাবে বেড়ে ওঠে এবং মাটির গভীর থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। রোপাধানের চেয়ে বীজ কম লাগে, ফলে অর্থ সাশ্রয় হয়। ধানের শীষ বড় হয়, শীষের দানার সংখ্যা বৃদ্ধি পায় এবং দানাগুলো পুষ্ট হয় বলে একর প্রতি ফলন শতকরা 10 থেকে 20 ভাগ বেড়ে যায়। ধান 10-15 দিন আগে পাকে এবং আগাম ফসল পাওয়া যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আলু বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। আলু উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম এবং এশিয়ায় 3য়। আলু চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা। বাংলাদেশে বর্তমানে উন্নত মানের সুস্বাদু আলু উৎপাদিত হচ্ছে এবং শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, নেপাল ও রাশিয়ায় আলু রপ্তানি হচ্ছে। আলু রপ্তানিতে বর্তমান সরকার 20% প্রণোদনার পাশাপাশি শিল্পে ব্যবহৃত আলুর জন্য 20% প্রণোদনা দিচ্ছে। আলু নির্ভর পটেটো ফ্লেক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি শিল্প কারখানাগুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই সকল শিল্পে কাঁচামাল হিসাবে আলুর ব্যবহার পাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত মানসম্পন্ন বীজ আলু ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলুন। সময় মতো পরিচর্যা, সুষম সার ও সেচ ব্যবহার করুন, অধিক ফলন নিশ্চিত করুন। ধান আমাদের প্রধান ফসল। আউশ, আমন ও বোরো এই 3 মৌসুমেই ধান উৎপাদিত হয়। আউশ মৌসুমে বীজ তোলার প্রয়োজন হলেও সরাসরি বীজ বোনার কৌশল ব্যবহৃত হয়।
কৃষক ভাইয়েরা নিজেদের মতো করে বীজতলা তৈরি করেন, কিন্তু এতে উৎপাদন অনেকটাই ব্যাহত হয়। আমাদের শ্রমের সাথে যদি একটু সচেতনতা আর একটু কৌশল যোগ করা হয়, তাহলে একই খরচে বেশি লাভবান হওয়া যায়। ইদানিং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশে ধানের আদর্শ বীজতলা তৈরি বিষয়ক প্রশিক্ষণ এবং এই প্রযুক্তি সম্প্রসারণে ব্যাপক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের ধান বিজ্ঞানীদের মতে একটি আদর্শ বীজতলা তৈরির জন্য আপনাকে প্রথমেই বীজ বাছাইয়ের কাজটি করতে হবে। এই জন্য আপনাকে বীজ বপনের জন্য শুরুতেই বালতিতে 10 লিটার পানিতে 375 গ্রাম ইউরিয়া সার মিশ্রণ করে হাত দিয়ে নেড়ে চেড়ে অপুষ্ট বীজ বাছাই করে নিতে হবে। এরপর পুষ্ট বীজগুলো সংগ্রহ করে জাগ দিয়ে অঙ্কুরোদ্গম করে নিতে হবে। এরপর বীজতলায় বীজ বপন করতে হবে। তবে বীজতলাটি এমন জায়গায় আপনার নির্বাচন করতে হবে যেখানে আলো বাতাস এবং পানির সুবিধা থাকে। ওই জায়গায় আমাদের বীজতলা নির্বাচন করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে বীজতলার জায়গাটি যেন উর্বর হয়। সাধারণত দোআঁশ এবং এঁটেল মাটি হলে খুবই ভালো হয়। সেই জায়গায় যদি বীজতলা নির্বাচন করা হয় তাহলে আমাদের বীজতলাটি ভালো হবে। অনুর্বর জমি হলে প্রতি বর্গ মিটারে 2 থেকে 3 কেজি গোবর সার জমিতে মিশিয়ে দিতে হবে। দিয়ে 2-3টি চাষ দিয়ে 5 থেকে 7 দিন রেখে দিতে হবে। 5 থেকে 7 দিন রেখে দেওয়ার পরে আবার জমিতে চাষ দিয়ে 1 মিটার বা 10 মিটারের বেড তৈরি করতে হবে এবং প্রতি 2টা বেডের মাঝখানে 25 থেকে 30 সেন্টিমিটারের একটি নালা রাখতে হবে। নালা রাখার পরে তারপরে সিড বেডটাকে একটু রেইজ করতে হবে, উচ্চতা একটু বাড়াই দিতে হবে। অর্থাৎ নালা থেকে মাটি তুলে সিড বেডের উপরে দিয়ে তারপরে বাঁশ দিয়ে সমান করে দিতে হবে, যাতে কোনো জায়গায় পানি আটকে না থাকে বা সব জায়গায় যেন সমান হয় এবং সেচ দিতেও যেন আমাদের সুবিধা হয়। এই নালা দিয়ে সাধারণত আমরা সেচের সুবিধা একটা ব্যবস্থা রাখা হয়। তারপরে সিড বেডের যে ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন সময় যে পরিচর্যা করতে হয়, সেই কাজটাও ওই নালার মধ্যে দিয়ে আমরা সহজে করতে পারি। সিড সোয়িং করার পরে আমরা 5 থেকে 7 দিন বা 10 দিন যাওয়ার পরে যদি জমি অনুর্বর থাকে তাহলে ওই জমিতে আমরা প্রতি বর্গমিটারে 7 গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিয়ে দিই। পোকার আক্রমণ হয়, পোকার আক্রমণ সাধারণত সিড বেডে ট্রিপসের আক্রমণ হয়। ট্রিপসের যদি আক্রমণ হয়, ট্রিপসের আক্রমণ হলে তখন আমরা প্রতি বর্গমিটারই ওই 7 গ্রাম ইউরিয়া এভাবে ছিটিয়ে দিলে ট্রিপসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। সাধারণত প্রতি বর্গমিটারে 70 থেকে 100 গ্রাম সিড সোয়িং করি এবং আউশ এবং আমন সিজনে 20 থেকে 25 দিনের চারা রোপণ করা হয় এবং বড় সিজনে 40 থেকে 50 দিনের চারা রোপণ করা হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গে থাকুন। এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর এক বিরাট অংশ ছাগল পালন করে থাকে। বিশেষ করে গ্রামীণ দরিদ্র মহিলাদের মাধ্যমেই ছাগল বেশি করে পালিত হয়ে থাকে। ছাগলের মাংস আমাদের আমিষ জাতীয় খাদ্যের অন্যতম যোগানদাতা। আমাদের দেশি ছাগলের চামড়া অত্যন্ত মূল্যবান একটি রপ্তানি পণ্য। কিন্তু পিপিআর বা পেস্টিডেস পেটিটিস রুমিন্যান্টস ছোট তৃণভোজী প্রাণীদের, বিশেষ করে ছাগলের একটি মারাত্মক সংক্রামক রোগ। 1993 সালে প্রথম এই রোগ মহামারী আকারে দেখা দিয়েছিল। সব বয়সের ছাগলই এই রোগের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে। মহামারী হলে এ রোগে শতকরা 90 থেকে 100 ছাগল আক্রান্ত হয়ে থাকে এবং 50 থেকে 80 ছাগল মারা যায়। ছাগলের পিপিআর রোগ দমনের জন্য বিএলআরআই কর্তৃক এর আগে উদ্ভাবিত পিপিআর-এর তাপ সংবেদনশীল টিকা মাঠ পর্যায়ে ব্যবহার হচ্ছে। ওই টিকা সংরক্ষণের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হয় এবং
ব্যবহারের সময়ও টিকাটি বরফের মধ্যে রাখতে হয়, যা দেশের প্রেক্ষাপটে সবসময় সম্ভব হয় না, ফলে টিকাটি অনেকাংশেই তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এইসব বিষয়গুলো বিবেচনা করে বিএলআরআই এর প্রাণী স্বাস্থ্য গবেষণা বিভাগের বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে আগে উদ্ভাবিত টিকার ভাইরাস থেকে তাপসহিষ্ণু টিকা উদ্ভাবন করেছে। পরবর্তীতে এই টিকার কার্যকারিতা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের সঙ্গে যৌথ একটি গবেষণা কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত গবেষণায় দেখা গেছে যে এই তাপসহিষ্ণু টিকা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় 14 দিন রেখে দেওয়ার পরও টিকার গুণগত মান বজায় থাকে। প্রতিটি প্রাণীকে 1 মিলিলিটার পরিমাণ টিকা দিতে হবে। একসঙ্গে রাখা সমস্ত প্রাণীকে একসাথে টিকা প্রদান করতে হবে। অসুস্থ প্রাণীকে এই টিকা দেয়া যাবে না। আমাদের দেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর এক বিরাট অংশ ছাগল পালন করে থাকে। বিশেষ করে গ্রামীণ দরিদ্র মহিলাদের মাধ্যমেই আমাদের ছাগল বেশি পালিত হয়ে থাকে। সেক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সচ্ছলতা আনয়নের ক্ষেত্রে এই টিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাপসহিষ্ণু পিপিআর টিকা পরিবহন, সংরক্ষণ ও ব্যবহারের সময় পূর্বের মতো নিম্ন তাপে সংরক্ষণ করার প্রয়োজন হবে না বিধায় টিকাটি সঠিক গুণগত মান বজায় রেখেই খামারি পর্যায়ে ব্যবহার করা যাবে। এই টিকা প্রাণী সম্পদ উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন, আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল